এবার থাকছে বিস্তারিত। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে আপিল বিভাগের রায়ে খালাস পেলেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে, ফৌজদারি বিধি লঙ্ঘন করে সাজা দেওয়া হয়েছিল। আর এই রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নজিরবিহীন ঘটনা বলছেন আইনজীবীরা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এই রায় দেওয়া হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি। ন্যায় বিচারের পক্ষে এই রায়কে নজিরবিহীন বলছেন আজহারের আইনজীবী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। পৃথিবীর ইতিহাসেও এটি একটি নজিরবিহীন ঘটনা থাকবে বলে মন্তব্য করেন আইনজীবী। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। ৭১-এ যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়, এমন অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। সাতক্ষীরার কুশখালী ও মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৫৩ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রামে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা করার সময় এতে বাধা দেয় বিজিবি। ভোর ৫:৩০টায় সদরের কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন করে বিএসএফ। সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বাড়ি কোথায়, কিভাবে তারা ভারতে গিয়েছিলেন এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ৩০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ির সীমান্তে বিএসএফ ১৪ জনকে পুশ ইনের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। এখন ওই ১৪ জন শূন্য রেখায় অবস্থান করছেন। তারা সবাই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা। আমার স্টেট হইল আসাম। এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো আমার লয়ে এলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না। আমার লগে সাথী ভাই ১৪ জন মিলে আইনটা পার করে দিচ্ছে। বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়। সেখানে তারা অবস্থান করতেছে। অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ। সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং
৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোন রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। এই বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সচিবালয়ের এখনকার চিত্র জানাবেন, তার পাশাপাশি পুলিশ বারবার জমায়েত হতে আসলে মানা করছেন এবং তাদের নির্দেশনা কি মানছেন? যেমনটা জানেন যে সচিবালয়ে গত 4 দিন যাবৎ যে আন্দোলন চলে আসছে, আজকে 4র্থ দিনেও আন্দোলন কর্মসূচি ছিল। তো কর্মচারীরা সকাল থেকে জমায়েত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে গতকালকেই একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল যে সচিবালয়ে কোনো ধরনের অবস্থান কর্মসূচি, সভা সমাবেশ সচিবালয়ের ভিতরে এবং সচিবালয় সংলগ্ন সড়কে কোথাও করা যাবে না, এরকম একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবং তার প্রেক্ষিতে সচিবালয়ে সকাল থেকে গণমাধ্যম কর্মীদেরও প্রবেশে কিন্তু বাধা প্রদান করা হয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা আজকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারিনি। তো সচিবালয়ের অবস্থা আমি একটু যদি আপনাকে দেখাতে পারি, যে আজকে সকাল থেকে সচিবালয়ের প্রত্যেকটি প্রবেশদ্বারে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সোয়াত, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ গতকালকে যে আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়েছিল তারই প্রেক্ষিতে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকেও একটি জুলাই মঞ্চ নামে একটি সংগঠন, তারাও এই কর্মসূচিকে ঘিরে এই কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করলে প্রতিরোধ করার ডাক দিয়েছিল, যার প্রেক্ষিতে তারা কিন্তু এখানে সচিবালয়ের যে গেটের বিপরীত দিকে উসমানী মিলনায়তন, তার পাশে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে সকাল থেকে। তারাও স্লোগান দিচ্ছে যে ফ্যাসিবাদ মুক্ত সচিবালয় জন্য দাবি জানিয়ে তারা সমাবেশ করছে। এবং এর বাইরে আমরা যতটুকু শুনতে পেরেছি যে আজকে যারা আন্দোলনরত রয়েছে সচিবালয়ের ভিতরে কর্মকর্তা কর্মচারীরা, তারা সকাল থেকে জমায়েত হওয়ার চেষ্টা করেছিল, তারা বেশ কয়েক দফা কিন্তু জমায়েত হয়েও ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে আমরা যতটুকু জানি যে ভিতরে সচিবালয়ের ভিতরে তারা খুব বেশিক্ষণ অবস্থান করতে পারেনি, এখন ছড়িয়ে ছিটিয়ে তারা অবস্থান করছে। আর বাইরে সচিবালয়ের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি মোটামুটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আজকে সচিবালয়ের সারাদিন কর্মদিবসে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এবং কি দর্শনার্থীদেরও আজকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই ছিল আজকে সচিবালয়ের সর্বশেষ অবস্থা। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। সরকারের রাজস্ব আহরণের হার খুবই দুর্বল বলে দাবি করেছে সিপিডি। এই হারে রাজস্ব আহরণ হলে চলতি অর্থ বছরে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। অর্থনীতির চালচিত্র তুলে ধরতে রবিবার ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিং করে সিপিডি। লিখিত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন তারা। সিপিডির দাবি, এখন মহার্ঘ ভাতা দিলে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের 7 দফা দাবি আদায়ে টানা 7ম দিনের মতো চলছে ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ জেলার প্রায় 10 লাখ গ্রাহক এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো। ভুক্তভোগী গ্রাহকরা জানান, ধর্মঘটে প্রতিদিন 4-5 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, গ্রাহক সেবা নিশ্চিতে তাদের জরুরি সেবা কার্যক্রম চালু রয়েছে। এর আগে গত 21শে মে থেকে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরণ সহ 7 দফা দাবি আদায়ে এই ধর্মঘট শুরু হয়। ঈদ যাত্রায় ট্রেনের 6 জুনের আগাম টিকিট বিক্রি হচ্ছে আজ। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসরের টিকিট বিক্রি শুরু হয়। পশ্চিমাঞ্চলের 16,300 টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইটে প্রথম 30 মিনিটে 1,14,00,000 হিট পড়েছে। দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের সেট। আজকে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের জন্য টিকিট প্রদান করা হচ্ছে। আমাদের কোটা ছিল 16,300 প্রায়। এগেনস্টে টিকিট প্রত্যাশীরা টিকিট ক্রয়ের জন্য সার্ভারে হিট করে 1,14,00,000। যে স্পেশাল ট্রেনগুলো চলবে সেটা ঈদের আগে 3 দিন চলবে, 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, এবং ঈদের পরে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।